আপনার ঠোঁটের ওপরে ২টা তিল আছে। আমি সিওর আপনি জীবনে ২টা প্রেম করেছেন। বাসর রাতে নতুন জামাইয়ের মুখে এমন কথা শুনে তাজ্জব হয়ে গেল মীরা। তখন তার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। সেখানে এই প্রসঙ্গ কিভাবে আসলো তার মাথায় আসছে না। আর তিল দুটো এই মুহূর্তে দেখাও যাচ্ছে না। কিন্তু এটা নিয়ে জোর গলায় কথাও বলতে পারছে না, কারণ সে এখন মাত্র সদ্য বিয়ে হওয়া বউ। তখন মীরার স্বামী কাব্য চৌধুরী নিজে নিজেই বলতে লাগলো, আপনি হয়তো ভাবছেন অপ্রাসঙ্গিক উদাহরণ দেখিয়ে বাসরাতে আপনার সম্পর্কে এমন আজে বাজে কথা বলে আমি কি বোঝাতে চাইছি। মীরা তখনও কিছু বলছে না। এমন পরিস্থিতির শিকার হবে সে হয়তো সেটা ভাবেনি। তার স্বামীর চেহারায় কনফিউশনের ভাব নেই। সে একদম সোজা সাপটা কনফার্ম মুডে তাকিয়ে আছে। আর মীরা এটা খুব ভালো করেই জানে তার জীবনে সত্যিই ২টা মানুষ ছিল, কিন্তু তিলের ওপর নির্ভর করে তার স্বামী এভাবে সন্দেহের উৎপত্তি করবে আর সেটা মিলে যাবে, বিষয়টা কিভাবে সম্ভব? কাব্য চৌধুরী যখন মীরাকে পাত্রী হিসাবে দেখতে গিয়েছিল তখনও লিপস্টিকের জন্য মীরার ঠোঁটের ২টা তিল দেখার কোনো উপায় ছিল না। তাহলে সেটা সে কখন দেখলো? মীরার কপাল বেয়ে ঘাম পড়ছে। বুকের ভেতর এখন সেই রোমাঞ্চকর ধুকধুকুনিটা আর নেই। শুধু আশ্চর্য রকম ভয় তাকে জাপটে ফেলেছে। মীরার মনে হচ্ছে তার গলা শুকিয়ে গেছে। এক গ্লাস পানি খাওয়াটা খুব বেশিই জরুরি। চোখ বাঁকিয়ে মীরা টেবিলে রাখা পানির গ্লাসের দিকে তাকাল। তখনই কাব্য চৌধুরী হাত বাড়িয়ে পানির গ্লাসটা এগিয়ে হাতে দিয়ে বলল, এত ঘাবড়াচ্ছেন কেন? আমি তো সবসময় জেনে আসছি যাদের বুকের ওপর একদম কলিজা বরাবর জন্মদাগ থাকে তাদের কলিজা বড় হয়, মানে খুব সাহসী হয়। এত সাধারণ কিছুতে তারা মোটেও ঘাবড়ানোর পাত্র নয়। তবে আপনি কেন? মীরা পানির গ্লাসে মাত্র চুমুক দিয়েছিল। ঠিক তখনই এই কথাটা শোনার সাথে সাথে তার হাত থেকে গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। এত কিছু কাব্য চৌধুরী কিভাবে জানে? আসলেই তার সেই জায়গায় জন্মদাগ আছে। তার হাত পা কাঁপতে লাগলো। তখন কাব্য চৌধুরী মীরার দিকে তাকিয়ে জোরে হেসে উঠল। এই হাসিটা তাকে আরও বেশি আতঙ্কিত করে ফেলছে। মীরা একটা ভালো এবং আদর্শ পরিবারের মেয়ে। তার পরিস্থিতিতে প্রেম করা বিষয়টাই খুব গুরুতর ছিল। যদিও সে করেছে, কিন্তু তার রিলেশন সম্পর্কে তার পরিবার কিছুই জানে না। তার বিয়ের সময় তার পরিবার বুক ফুলিয়ে তার পাত্রপক্ষকে বলেছিল, এখনকার যুগে আমাদের মেয়ের মতন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, যার মনে কোনো আজে বাজে চিন্তা ভাবনা আসেনি। আর এখন কিনা সেই মানুষের কাছে তার সব কিছু মাটি হয়ে গেল। মান সম্মান বিশ্বাস সংসার সব কিছুই কি শুরুতেই শেষ হয়ে যাবে? মীরা যখন ক্লাস 10-এ ছিল সে তখন একজনের প্রেমে পড়েছিল। তার জীবনে সেটাই ছিল তার প্রথম অনুভূতি, ভালো লাগা এবং ভালোবাসার প্রকাশ। যদিও তখন ভালোবাসার সত্যিকার মানে তার জানা ছিল না, কিন্তু এর পরেও সে মনে প্রাণে সেই মানুষটাকে অনেক বেশি ভালোবেসেছিল। মাত্র কয়েক মাসের রিলেশনটা হুট করেই ভেঙে গিয়েছিল। তার ভালোবাসা তাকে ছেড়ে চলে গিয়েছিল। পরবর্তীতে ইউনিভার্সিটিতে উঠে চাপে পড়ে সে দ্বিতীয়বার একজনকে ভালোবাসে, কিন্তু মীরা তার প্রথম ভালোবাসার মতো দ্বিতীয়জনকে মানতে পারেনি। তাই অল্প সময়ের মধ্যেই সেটারও দূরত্ব তৈরি হয়। তারপর 1 বছরের মধ্যেই কাব্য চৌধুরীর সাথে আজ তার বিয়ে হলো। মীরার স্পষ্ট মনে আছে সে তার প্রথম ভালোবাসাকে কোনো এক প্রসঙ্গে বলেছিল তার বুকের উপরে জন্মদাগ রয়েছে, সেটাও কলিজা বরাবর। এটা শুনে সে হেসে একটা অযৌক্তিক উত্তর দিয়েছিল, যেটা ছিল আজকে কাব্য চৌধুরীর কথোপকথনের অংশ। মানে হলো কলিজা বরাবর জন্মদাগ মানে সাহসিকতার লক্ষণ। আর ঠোঁটের তিল ২টার সম্পর্কে তার পরিচিতরা মোটামুটি সবাই জানে। জন্মদাগটার ব্যাপারে অন্য কেউ জানার কথা নয়। আর সেখানে কাব্য তো একেবারেই এসব জানার কথা নয়। এই মুহূর্তে মীরা তাকে কি বলবে ভেবে যাচ্ছে। এর মধ্যে কাব্য আর 1 গ্লাস পানি এনে মীরার হাতে দিল। সাথে সাথে মীরা সবটা পানি পলকেই শেষ করে ফেলল। কাব্য মীরার দিকে তাকিয়ে আছে, কিন্তু মীরা কাব্যর দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তখন হঠাৎ করে মীরা বলে উঠল, আপনি কি আমাকে বিয়ের কথাবার্তা হওয়ার আগে থেকেই চেনেন? না তো, আমি আম্মুর সাথে আপনাদের বাসায় যেদিন আপনাকে দেখতে গিয়েছিলাম সেদিনই তো প্রথম দেখেছি, আর এর আগে কোথাও দেখিনি আপনাকে।
মীরা তখন কিছু বলতে চাইছিল, তাহলে এত কিছু জানেন কিভাবে? তার আবার মনে হলো এমনও তো হতে পারে আন্দাজ করে উল্টোপাল্টা বলছে আর সেসব মিলে যাচ্ছে। আপাতত কিছু বলা ঠিক হবে বলে তার মনে হচ্ছে না, তাই চুপ করে বসে রইল। কাব্য তখনই হালকা আদুরে গলায় বলল, কিউতি চুইতি গুল্লু বাবুদের আম্মু, আপনি এত চিন্তা না করে এখন ঘুমিয়ে যান। এবার আবারও মীরার বুক ধুক করে উঠল। কিউতি চুইতি গুল্লু বাবুদের আম্মু বলে তো তার দ্বিতীয় প্রেমিক ডাকতো, সেটাও তাহলে কাব্য চৌধুরী জানার বাকি রইল না। কিন্তু এটা কিভাবে সম্ভব? মীরার সবকিছু একদম অদ্ভুত লাগছে। সে চুপসানো মুখ নিয়ে একটু একটু করে বিছানায় শুতে যাবে, ঠিক তখন কাব্য চৌধুরী আবারও বলে উঠল, এই এই, আপনার ঠোঁটের দুইটা তিল তো আপনার দুই প্রেমিকের জন্য, তাই না? আমার জন্য কি তাহলে নেই? এ তো আমার কপাল পোড়া। একথা শুনে মীরা এখন হাসবে না কাঁদবে নাকি বেহুশ হবে এই মুহূর্তে সেটা ঠিক বুঝতে পারছে না। এরপরও সে আস্তে করে বলল, আপনি এসব আজগুবি কথা কোন গ্রন্থ থেকে পড়েছেন কিংবা কার কাছ থেকে শিখেছেন বললে একটু শান্তি পেতাম। তিল, জন্মদাগ এসবের সাথে মানুষের চরিত্র মেলানো কি এখনকার ছেলেদের দ্বারা সম্ভব? আচ্ছা, সম্ভব না, কিন্তু আমি যে এগুলোর সাথে মেলালাম সেটার কি একটাও ভুল হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে, কারণ আমি একদমই সাহসী নই। তাহলে আপনি যে আমাকে সাহসী বললেন সেটা তো ভুল। কিভাবে ভুল হতে পারে মীরা বিবি? আপনি আপনার এমন পরিবার থেকে একটা নয় দুইটো প্রেম করেছেন। আপনার কলিজা অনেক বড়, সেটা মানতে হবে। তা না হলে আপনার বাবাকে সবকিছু বলি, দেখি তিনি সাহসী বলেন কি না। না, বাবাকে কখনোই কিছু বলবেন না প্লিজ। তখন কাব্য চৌধুরী অদ্ভুত করে হাসতে লাগলো। মীরার মাথায় একটা বড় পাথর অনুভব করছে। এসব কথার আর কোনো জবাব নেই তার কাছে। তার বাবার কাছে বললে একদম মেরে ফেলবে, কারণ তার বাবার মান সম্মান তার শ্বশুরবাড়ির সামনে বিনষ্ট হয়ে যাবে। মীরার দরকার ছিল তার স্বামীর সম্পর্কে খোঁজ নেওয়া, কিন্তু সে সেসব না করে পরিবারের কথা মতো রাজি হয়ে গেছে। চেনে না জানে না হুট করে এক ছেলের সাথে বিয়ে হলো, আবার তার সেই বিয়ে করা স্বামী নাকি তার সম্পর্কে সবকিছুই জানে। তার মনে হচ্ছে কাব্যকে এসব আগে জিজ্ঞেস করা খুব জরুরি, কারণ এমনিতেই কাব্য সব জানে। এসব আজগুবি কথা দিয়ে শুধু বোঝাতে চাইছে যে সব জানে সে। এরপর মীরা ভাঙা ভাঙা সুরে বলতে লাগলো, আপনি আমার এসব কথা কার কাছ থেকে জেনেছেন? হ্যাঁ, সবগুলোই মিলে গেছে। আপনি আমাকে আতঙ্কিত না করে প্লিজ সব বলুন, এরপর আমি আপনাকে সব কিছু সঠিক জবাব দেব। তখন কাব্য চৌধুরী একটু এদিক ওদিক তাকিয়ে মীরার দিকে তাকালো, এমন একটা ভান করে তাকালো যেন সে মীরার কথা শুনতেই পায়নি। তারপর বালিশের ওপর থেকে ফোনটা হাত বাড়িয়ে নিয়ে কতক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। এরপর একটা তীব্র হাসির বেগ নিয়ে বলে উঠল, আপনি দীপু ছেলেটার প্রপোজাল এত সুন্দর করে কিভাবে অ্যাকসেপ্ট করলেন? বেচারা আপনার সাথে বৃদ্ধ বয়সেও একসঙ্গে পান খাইতে খাইতে শেষ নিঃশ্বাস নেওয়ার বাসনা করেছিল, আর আপনি সেটাও মেনে নিলেন। নিলেন তো নিলেন, এত পরিকল্পনা করে নিলেন যা সাধারণ মানুষের মাথায় কখনোই আসবে না। আর আমি আমার বউয়ের শেষ বয়সে অন্য কারোর হবে জেনেও বিয়ে করেছি। এবার মীরা বড় বড় চোখ করে বলল, আরে আপনি দীপুকে কোথা থেকে পেলেন আবার? দীপু তো ক্লাসে জাস্ট আমার ভালো বন্ধু ছিল। তাই তো, আপনি তাকে বৃদ্ধ বয়সে বিয়ে করবেন বলে আশা দিয়ে রাখলেন। মীরা এবার মাথায় হাত দিয়ে নিচু হয়ে রইল। তার পক্ষে একটা কথা বলাও এখন সম্ভব না। দীপু তার ফ্রেন্ড হলেও তাকে পছন্দ করত, ভালোবাসতো। দীপুর প্রপোজ করার স্টাইলটা এমন ছিল, মীরা তুমি আমার বৃদ্ধ বয়সে পান খাওয়ার সঙ্গী হবে আর শেষ নিঃশ্বাসটা নিতে দেবে তোমার কোলে মাথা রেখে। দীপুকে ফ্রেন্ড হিসাবে পছন্দ করলেও জীবন সঙ্গী হিসাবে মীরা একদমই পছন্দ করতো না। তাই একদিন মজা করে ওর প্রপোজালের প্রতি উত্তর দিয়ে বলেছিল, দীপু তুমি সিনিয়র বয়স্ক মেয়ে দেখে বিয়ে করবে আর আমিও বয়স্ক জামাই দেখে বিয়ে করব। এরপর ওরা তাড়াতাড়ি মরে গেলে আমরা দুজন বৃদ্ধ বয়সে বিয়ে করে নেব। তোমার শেষ নিঃশ্বাস আর পান খাওয়ার সঙ্গী হওয়ার জন্য এটাই বেস্ট ডিসিশন হতে পারে, কি বলো? মীরার এই কথা শুনে দীপু সেদিন বলেছিল, মীরা তুমি তো 60 বছরেও মানুষ হবা না, থাকো তুমি তোমার মতন। এরপর দীপুর সাথে মীরার আর ততটা যোগাযোগ হয়নি, আর দীপুও তাকে প্রপোজ করতে আসেনি। কিন্তু এখন মীরা ভাবছে, কাব্য চৌধুরী কি করে এত কিছু জানে? এরই মধ্যে মীরার চিন্তার বাঁধ ভেঙে কাব্য চৌধুরী আবারও বলল, ও বউ আমার,
আপনাকে ভেবে ভেবে ব্রেনস্ট্রোক করতে হবে না। দীপু আমার বড় খালার ছেলে। সেই এই বিয়ের জন্য আপনার অনুসন্ধান আমাকে দিল, আর সব খবরাখবরও। আর আপনার দুই প্রেমিক, প্রথম প্রেমিক আর আপনার কিউতি চুবিতি গুল্লু বাবুদের আব্বু আমার কাছে হেফাজতে আছে। মীরা এখন মনে মনে ভাবছে, কাব্য চৌধুরী তাহলে তার দুই প্রাক্তন প্রেমিককে তার সব রকম কথাবার্তা জানার জন্য রিমান্ডে রাখলো নাকি? তাহলে ওরা এত কিছু বলার মানুষও না মোটেও। এ কেমন আশ্চর্য অনুসন্ধানকারী মানুষ তার জীবনে আসলো। দীপু যে কাব্যর আত্মীয় সেটা মীরা ভাবতেও পারেনি। মীরার দুই প্রেমিকের সব রকম ঠিকানাই দীপুর জানা, তাই কাব্য দীপুর থেকে ঠিকানা নিয়ে মীরার প্রাক্তন প্রেমিক দুজনকেই সহজেই ধরে এনেছে, আর প্রকাশ্য গোপন যত কথা ছিল সব বের করেছে। কিন্তু মীরার মাথায় এটা যাচ্ছে না কাব্য এসব আসলে কেন করছে। তখন মীরা কাব্যকে বলল, আচ্ছা, আপনি তাদের দুজনকে কোথায় রেখেছেন? কাব্য তখন ভুরু বাঁকিয়ে বলল, কেন, দেখতে ইচ্ছে করছে নাকি তাদের? তা তো করবেই, এক সময়ের প্রেমিক বলে কথা। আর ওদেরকে কিন্তু কোনো প্রকার জোর জবরদস্তি করতে হয়নি। ছেলেগুলো বড্ড ভালো। 1 মাস গার্লফ্রেন্ড পোষার টাকা পেয়ে সব বলে দিল। ওদেরকে কালকে সকালে তাদের জায়গায় পৌঁছে দেব, চিন্তা করবেন না। আচ্ছা, আপনার মাথায় কি সমস্যা আছে? শুরুতেই এমন শুরু করে দিয়েছেন কেন? আজ মাত্র আমাদের বিয়ে হলো, আর আপনি? কিন্তু কাব্য মীরার কথার কোনো জবাব না দিয়ে উল্টে বলল, তোমাকে এত সহজ সরল বোঝা যায়, কিন্তু তুমি নাকি ঢিল মেরে তোমার প্রথম প্রেমিকের নতুন ভালোবাসার মানুষের মাথা ফাটিয়ে ফেলেছ। বেচারা এখনো এটার জন্য কান্না করে। আর এটা শুনে আমারই ভয় করছে, কখন জানি আমার মাথা ফাটিয়ে ফেলো। মীরা এবার লজ্জায় মুখ ঢেকে ফেলল। সে সত্যি সত্যি ইটের টুকরো দিয়ে ঢিল দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। তখন ছোট ছিল, আবেগ আর ধৈর্য কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব ছিল না। তাই তার প্রেমিক যখন অন্য কাউকে ভালোবাসে সেটা সহ্য করতে না পেরে এই কাজ করেছে। এটার জন্য তার নিজের কাছে খারাপ লাগে। আর এমন লজ্জাজনক বিষয়টা এখন তার জামাই পর্যন্ত পৌঁছালো। তারপর মীরা বালিশে মুখ লুকিয়ে বলল, আপনি এসব কিচ্ছা কাহিনী বলতে থাকেন, গুড নাইট। তারপর কাব্য কতক্ষণ নীরব থেকে চিন্তা করলো, আসলেই সে কি পাগল হয়ে গেছে? এতক্ষণ ধরে সে একটা তার পাগলের মতন কাণ্ড করলো। তবে এর পেছনেও কারণ আছে, যেটা মীরাকে এই মুহূর্তে বলতে পারছে না। সেও চুপ করে শুয়ে পড়ল। মীরাও ঘুমানোর জন্য চোখ বন্ধ করলো। এরপর কাব্য মীরাকে বলে উঠল, তোমার বয়ফ্রেন্ডের নিয়ে কথা বলতে বলতে আমার মাথা ধরে গেছে বউ। মীরা তখন হেসে ফেলল আর মাথা তুলে কাব্যের মাথায় হাত রাখল। এতক্ষণের প্যাঁচাল যেন এক নিমেষেই তাদের মধ্যে অনুপস্থিত। মীরা ভালো করে বুঝতে পারল তার স্বামী একদম সোজা সাপটা মনের, ভেতরে প্যাঁচ না রেখে যা বলার বলে ফেলে। এরপর কাব্য অনেক দিন পর্যন্ত মীরার সাথে আর এসব বিষয় নিয়ে কোনো কথা তোলেনি। প্রায় 1 মাস পর একদিন সকালে কাব্য অফিসে যাওয়ার জন্য শার্ট পরছে, তখনই মীরা জোরে দাঁড়ান দাঁড়ান বলে চিৎকার করে উঠল। কাব্য তখন মীরার দিকে তাকালো। তারপর মীরা কাব্যর কাছে এসে তার পেছন দিকে ঘোরালো আর পিঠে হাত রেখে বলল, আপনার পিঠে মেরুদণ্ডের গভীরতা এত বেশি সেটা তো খেয়াল করিনি। আমি তো জানি যাদের পিঠের মেরুদণ্ড ভাঁজ গভীর হয় তাদের পিঠে ধোলাইও বেশি পড়ে। যেমন ধরেন, প্রেমিকার জন্য আইফোন কিনতে গিয়ে বাবার পকেট চুরির জন্য বাবার হাতে ধোলাই, কিংবা ছলনাময়ী প্রেমিকাকে বকাবকি করতে গিয়ে তার বাড়ির সামনে সকলের ধোলাই, আরও ইত্যাদি ইত্যাদি ধোলাই। হঠাৎ মীরার কথা শুনে কাব্য চৌধুরীর চোখ বড় বড় করে তাকালো। সে বুঝতে পারছে তার আদুরে ছোট বোন আইরিন কাব্য সম্পর্কে সবকিছুই বলে দিয়েছে তার বউকে। আর আসলেই কাব্য একটা মেয়েকে ভালোবাসতো, তার জন্য এমন কোনো পাগলামি নেই সে করেনি। ওই মেয়ের সব রকম আবদার সে পূরণ করত, যখন যা চাইতো তাই দিত। মাঝে মাঝে তার সামর্থ্যের বাইরেও চেয়ে বসতো, যার জন্য কাব্য তার বাবার চোখে অনেক অপমানিত হয়েছে। চুরির জন্য মার খেয়েছে ওই মেয়ের জন্য। শুধুমাত্র মেয়ের আবদারের জন্য সে ছাত্র থাকাকালীন সারা দিন টিউশনি করত, নিজের জন্য প্রয়োজন ছাড়া 1 পয়সাও খরচ করত না। অথচ ওই মেয়েকে রাজকন্যার মতন রাখার চেষ্টা করত। কিন্তু তার সেই বেশি সাধনার ভালোবাসা তাকে রেখেই আর একটা ছেলেকে ভালোবেসে শেষ পর্যন্ত ওই ছেলেকে বিয়ে করে তাকে ছেড়ে চলে যায়। অবশ্য তার প্রধান কারণ তার তখন ভালো চাকরি ছিল না। পরে সে জানতে পারে
তার মতন অনেক ছেলের সাথেই মেয়েটার সম্পর্ক ছিল, যার জন্য সে একদিন ওই মেয়ের শ্বশুরবাড়ির সামনে গিয়ে মেয়েকে বকাবকি করেছিল, আর আশেপাশের সবাই মিলে তাকে পাগল ভেবে মেরেছে। এসব কথা মনে হতেই কাব্যর চোখ ছলছল করছে। নিজেকে তখন অনেকটা কন্ট্রোল করেই মীরাকে বলল, আমার জন্য খাবার রেডি করো তাড়াতাড়ি, আর এক গ্লাস লেবু জল। মীরা তখন খাবার বাড়তে চলে গেল, আর কাব্য চৌধুরী সুন্দর খেয়ে বাসা থেকে বের হতে যাবে, তখনই পিছনে তাকিয়ে দেখে মীরা তার পিছনে তাকিয়ে আছে। কাব্য তখন একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। তারপর মীরা সব গুছিয়ে রুমে গেল, আর কাব্যর কথাগুলো ভেবে ভেবে হাসছে। হঠাৎ তাকিয়ে দেখে ড্রেসিংয়ের ওপর একটা কাগজ ভাঁজ করে রাখা। মীরা ধীরে ধীরে ওটা খুলে দেখে সেখানে কাব্যর হাতের লেখা কিছু কথা। সেখানে লেখা আছে, বউ, তুমি হয়তো শুনেছো আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তার নাম ছিল রিয়া। তাকে আমি এতটাই ভালোবাসতাম যে তাকে পেতে যে কোনো অসাধ্য সাধন করার শেষ প্রচেষ্টা আমি করতাম, যতক্ষণ না শরীরে এক ফোঁটা রক্ত আছে। কিন্তু সেই মানুষটা আমার ভালোবাসার সুযোগ নিয়ে বুকে ছুরি চালিয়েছে। মীরা, তোমার সম্পর্কে আমি এত গভীর অনুসন্ধান কেন করেছি জানো? কারণ রিয়ার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমি ওর সাথে শেষ কথা বলেছিলাম। সে আমাকে নিয়ে হেসেছে খুব। আমি নাকি বোকা। আসলেই আমি বোকা। না হলে কি কিছু না জেনে না শুনে অন্ধের মতন ভালোবাসতাম? আমি অনেক মানুষের কাছে তার খারাপ মন্তব্য শুনতাম, কিন্তু যে তাকে নিয়ে মন্তব্য করছে কিছু একটা বলতো, তার সাথে উল্টে তোলপাড় করতাম। কারোর কথা বিশ্বাস করতাম না। রিয়াকে সেই শেষ কথার দিন আমি বলেছিলাম, রিয়া, তুমি যতটা বিশ্বাসঘাতকতা করেছো তার জন্য একদিন অনুশোচনা করবে। কিন্তু সে তার জবাবে বলেছিল, আমার কথা বাদ দাও, তুমি যে অন্ধপ্রেমিক, তোমার বউ যদি তোমাকে রেখে হাজার ছেলের সাথে সম্পর্ক রাখে সেটা তুমি বুঝবেও না আর খুঁজবেও না। সেদিন ওই কথাটা আমাকে খুব আঘাত করেছে। আমি তাকে সেদিন জোর গলায় বলেছিলাম, আমি যেই মেয়েকে বিয়ে করব তার অতীতের তিল পর্যন্ত আমি জানতে কোনো কমতি রাখবো না। আমি জানি মীরা, অতীত সবার থাকে, কিন্তু আমি সেই অতীত নিয়ে কখনোই আমার বর্তমান নষ্ট করব না। শুধুমাত্র ওর বলা শেষ কথার জন্য আমি তোমার সম্পর্কে সব কিছু জেনেছি। সেদিনের এমন খারাপ পরিস্থিতি তোমার সারা জীবন মনে থাকবে। তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার নেই। তবে তোমার সাথে কাটানো এই কয়েকদিনে আমি বুঝেছি, অতীত যাই হোক, তোমার এখনকার প্রেমটা নিখুঁত, যা শুধু আমার জন্য। তোমার কাছে আমার চাওয়া, তুমি এমনই থেকো সবসময়, সারা জীবন। আমি এখন অনেক ভালোবাসি আমার বউটাকে। ইতি, তোমার বর। চিঠি পড়ে মীরা কান্না ভেজা চোখে কাগজটা বুকে ধরে হাসার চেষ্টা করলো, একটা পূর্ণতার হাসি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।